সন্ধ্যা, আপনাদের সাথে আছি নুজহাত সাওম। প্রিয় দর্শক শ্রোতা, ফাল্গুনের এই সন্ধ্যায় সবাইকে স্বাগত জানাচ্ছি শুভ সন্ধ্যার আজকের আয়োজনে। আজ শুভ সন্ধ্যায় থাকছে চলতে থাকা প্রদর্শনী, এনটিভি হাইলাইটস এবং চলচ্চিত্র পরিচালক শাফি উদ্দিন শাফির সঙ্গে আলাপচারিতা। প্রথমেই চলতে থাকা প্রদর্শনী। শুরুতেই জানিয়ে দিচ্ছি চলতে থাকা প্রদর্শনীর সময়সূচি। আলিয়াস প্রসেসের লা গ্যালারিতে প্রদর্শিত হচ্ছে চিত্রশিল্পী রাশেদুল হুদার চিত্রকলার প্রদর্শনী পোয়েট্রি অফ ডার্কনেস। প্রদর্শনী চলবে 7 মার্চ পর্যন্ত। মোহাম্মদপুর কলাকেন্দ্রে প্রদর্শিত হচ্ছে আলোকচিত্রী হাদি উদ্দিনের একক আলোকচিত্র প্রদর্শনী হেয়ার ফর নাও। বিকাল 5টা থেকে রাত 8টা এই সময় প্রদর্শনী চলবে 22 মার্চ পর্যন্ত। এবার এনটিভি হাইলাইটস। এবার জানিয়ে দিচ্ছি কি কি থাকছে এনটিভির রাতের অনুষ্ঠান সূচিতে। সন্ধ্যা 6:45 দেখবেন বিষয়ভিত্তিক ধারাবাহিক অনুষ্ঠান উদ্দীপন। আমি মাস্টার মানুষ হয়ে সেটা কিভাবে ভাবি? তাছাড়া আমার মেয়ে তো কতজনের সঙ্গে প্রতিযোগিতা করে তার যোগ্যতা প্রমাণ করেছে। খান বংশের বউ হতে পারা এটাও তো একটা যোগ্যতার বিষয় নাকি? এটার আপনি কিছুই মনে করতেছেন? রাত 8:20 থাকছে মোহাম্মদ মোস্তফা কামাল রাজের পরিচালনায় ধারাবাহিক নাটক পোস্ট গ্রাজুয়েট। রাত 9টায় প্রচার হবে কৌশিক শঙ্কর দাসের পরিচালনায় একক নাটক আমার একলা আকাশ। মা, our friend হৃদয়। হৃদয়, our মা। আসসালামু আলাইকুম। রাত 11:30টায় থাকছে ওয়াহিদুল ইসলাম শুভ্রর প্রযোজনায় অনুষ্ঠান ওল্ড স্কুল বিটস। এই ছিল এনটিভির রাতের অনুষ্ঠান সূচি। এবার আলাপচারিতা। আজ মুক্তি পেয়েছে জনপ্রিয় চলচ্চিত্র পরিচালক শাফি উদ্দিন শাফি পরিচালিত চলচ্চিত্র মিসড কল। প্রিয় দর্শক, আমাদের আজকের অতিথি চলচ্চিত্র পরিচালক শাফি উদ্দিন শাফি। চলুন কথা বলি তার সঙ্গে। শুভ সন্ধ্যা। শুভ সন্ধ্যা। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। যেহেতু আজকের দিনটি একটি বিশেষ দিন, আজকে আপনার পরিচালিত একটি চলচ্চিত্র মুক্তি পেয়েছে মিসড কল। সেই ভালো থাকাটা খুবই স্বাভাবিক। সেটা আসলে একজন চলচ্চিত্র পরিচালকের কাছে তার একটি সিনেমা যেদিন মুক্তি পায়, আসলে চলচ্চিত্রটি হলো পরিচালকের কাছে একটি সন্তানের মতো। আজকে একটি নতুন সন্তান ভূমিষ্ঠ হয়েছে, সুতরাং ভালো তো লাগার কথাই। তো দর্শকদের কাছ থেকে কেমন সাড়া পেলেন আজকের দিনে যেহেতু মুক্তি পেয়েছে? দর্শকদের কাছ থেকে এ পর্যন্ত যে দুটো শো হয়েছে খুবই ভালো, সারা দেশেই খুব একটি ভালো রেসপন্স পাচ্ছি, একটু আশা জাগা নিয়ে রিপোর্টও পাচ্ছি। সব মিলিয়ে খুশি আছি আমরা। তো কোন কোন হলে এখন পর্যন্ত মুক্তি পেয়েছে চলচ্চিত্রটি? অনেকগুলো হল, প্রায় 70টি হলের মতন। বাহ। সারা দেশে মিলিয়ে 70টি। তার মধ্যে উল্লেখযোগ্য কতগুলি হলের নাম যদি বলেন? যেমন ঢাকার অভিসার, বলাকা, জোনাকি, সনি, পূরবী, চিত্রামহল, তারপরে বাংলাদেশের সবচেয়ে বড় সিনেমা মনিহার, তারপরে চিটাগাং আলমাস, সিলেটের নন্দিতা। ঢাকা সহ সারা দেশেই দেশের সবচেয়ে বড় বড় হলগুলো, সাভারের টঙ্গী, চম্পাকলি, সাভার, চন্দ্রিমা, সেনা, মানে অর্থাৎ দেশের সমস্ত বড় বড় হলগুলোতেই রানীমহলে চলছে। আচ্ছা, এবার অভিনয় শিল্পীদের কথা একটু জানতে চাইবো যে কারা অভিনয় করেছেন এখানে? চলচ্চিত্রটিতে অভিনয় করছেন নায়ক তো আমাদের বাপ্পি চৌধুরী, সেই সাথে নবাগতা 2 নতুন নায়িকা, মুগ্ধতা, আরেকজনের নাম হলো শুদ্ধতা। আচ্ছা, যদি দুটো নামই আমার দেয়া। মুগ্ধতা, শুদ্ধতা, চমৎকার। তারপর আছে মিশা সওদাগর আছেন, একটি ব্যতিক্রমধর্মী চরিত্রে অভিনয় করেছেন। বাপ্পারাজ অ্যান্টি হিরো চরিত্রে অভিনয় করেছে।
সেই সাথে আছে সাদেক বাচ্চু, কাজী হায়াত, রেবেকা আছে, শিরিন বকুল, আর অনেকেই আছে এই ছবিতে। এবার গল্পটা একটু জানতে চাই বুঝি, যেহেতু মিসড কল নামটাই অনেক বেশি মজার, গল্পটা কি ধরনের বা প্রেক্ষাপটটা কি ধরনের? অলরেডি তো লক্ষ দর্শক গল্পটা দেখেই ফেলেছে, এই অনুষ্ঠানে না হয় গল্পটা নাই বললাম। কিন্তু আমি একটু প্রেক্ষাপটটা জানতে চাইবো, পুরো গল্পটা হয়তো শুনবো না, শুধু প্রেক্ষাপটটা। প্রেক্ষাপট বর্তমান প্রেক্ষাপটের একটি গল্প, একদম ডিজিটাল গল্প। নাম শুনলেই তো বোঝা যায় মিসড কল ছবির নাম। গল্পের হিরো একটি সফটওয়্যারই আবিষ্কার করে যে তার মোবাইলে যদি কোনো একটা মিসড কল আসে, সে আসলে এই মিসড কলটা কোত্থেকে আসলো সে লোকেশনটা ট্র্যাক করতে পারে। আচ্ছা, এই জিনিসটা দিয়েই গল্পটার শুরু হয় আর কি। শুরু হয় মানে গল্প একটু অন্যদিকে বাঁক নিতে থাকে, লাস্টে একটা মিস কলের কারণে গল্পে একটা ক্লাইম্যাক্স তৈরি হয়, মানে সেটা দর্শক হলে গিয়ে দেখবে। দর্শক হলে গিয়ে সব মিলিয়ে একটু ব্যতিক্রমধর্মী গল্প। মিশা সওদাগরের চরিত্রটা একদম ব্যতিক্রমধর্মী একটি চরিত্র, বাপ্পারাজের চরিত্র একটি ব্যতিক্রমধর্মী চরিত্র। আসলে টোটাল গল্পটার মাঝে যে গল্প, তো আসলে আমরা একদম নতুন কোনো গল্প খুঁজে পাবো না, আমরা চেষ্টা করি গল্পের বাঁকগুলা নতুনত্ব আনার জন্য, গল্পের চরিত্রগুলা নতুনত্ব আনার জন্য। কারণ দর্শকরা মানে চলচ্চিত্রের দর্শকরা নতুন কিছু পছন্দ করে অথবা রিয়েলিটি পছন্দ করে, সব মিলিয়ে মনে হচ্ছে যে দর্শক নতুনত্ব খুঁজে পাবে হলে গিয়ে, খুঁজে পাবে এবং পাচ্ছে, এরকম একটা আশ্বাস পাচ্ছে। তো মিসড কলের পরিকল্পনা কবে থেকে শুরু হলো? মিসড কলের পরিকল্পনা আসলে বছর দুয়েক আগের, একটু জটিলতার কারণে ছবিটি আমার শেষ হয়ে গেছে গত বছর ফেব্রুয়ারিতে। একটু জটিলতা ছিল ইংরেজির নামটা নিয়ে। তো শুটিং করতে আসলে কতদিন সময় লেগেছিল সেই সময়টাতে? শুটিং আমার 3 মাসের ভিতরে আমার সমস্ত কাজ শেষ হয়ে গিয়েছিল। আচ্ছা, 2015 সেপ্টেম্বরে আমি শুরু করেছিলাম। সেপ্টেম্বর অক্টোবর কাজ করেছি, মাঝখানে একটু আমার নিজের সমস্যার কারণে পরের কাজটা আমি করলাম জানুয়ারিতে। তো কোন কোন জায়গায় শুটিং করা হয়েছিল, লোকেশনগুলো কোথায় ছিল? লোকেশন ছিল ঢাকাতে তো ছিলই, ঢাকার আশেপাশে, ঢাকা থেকে কয়েক মাইল দূরে 20-30 মাইল দূরের কিছু লোকেশন, গাজীপুরের কিছু লোকেশন বা গাজীপুর পার হয়ে কিছু লোকেশন। তারপর আমরা সিলেটে করেছি, সিলেটের বিছনাকান্দি, জাফলং, টি গার্ডেনগুলোতে করেছি কক্সবাজারে। আচ্ছা, অত সুন্দর সুন্দর লোকেশন রয়েছে ছবিতে। তো বলছিলেন যে নতুন দুজন মুখ আমরা দেখতে পাবো এই চলচ্চিত্রে, শুদ্ধতা এবং মুগ্ধতা যে দুটি নাম আপনারই দেয়া, তারা কেমন কাজ করেছে, তাদের সম্পর্কে কি বলবেন, বা নতুন মুখটা আসলে কেন নিলেন? নতুন মুখ তো আমাদের দরকারই, আমাদের চলচ্চিত্রে দরকার। একটা জিনিস আপনি লক্ষ্য করে দেখেন যে বর্তমানে আমাদের চলচ্চিত্রে কেউ স্টেবল করছে না, কোনো নায়িকাই থাকছে না। হয়তো 1 বছর থাকলো, 4-5টা ছবি চলে, এরপরে আবার আরেকজন আসতেছে। এখন দর্শকদের যে আসলে কোন মুখটা পছন্দ হয়ে যায় আমরা তো সেটা জানি না। এই জন্য ভাবলাম নতুন আমরা আনি, নতুন না আনলে আমরাও তো 2 দিন পরে সিনেমা বানাতে পারবো না। আমরা নায়িকা কোথায় পাবো, নায়িকাকে, নায়কেরও সংকট রয়েছে আমাদের। সব মিলে সেই চিন্তা থেকে, আর যেহেতু প্যারালাল 2টি নায়িকা চরিত্র লাগবে, আমাদের দেশের শিল্পীদের আবার একটা আছে যে প্যারালাল ক্যারেক্টার সাধারণত ওনারা করতে চান না পুরানরা। তো চিন্তা করলাম যেহেতু এত পেন নিয়ে লাভ নেই, যে আমাদের যখন নতুন আর শিল্পী দরকার, নতুনদের নিয়েই কাজ করি। নতুনদের প্রতি তো একটা আলাদা একটা আকর্ষণ দর্শকের থাকেই। আর তাছাড়া এই গল্পের চরিত্র দুটিও এরকম যে একটি চরিত্র তো যে একদম নতুন হলেই ভালো হয়, বিষয়টা এরকম। একটা মেয়ে, এই যে সবসময় ছেলেদের সাথে বন্ধুত্ব করে, কোনো মেয়ে বন্ধু তার নাই। আচ্ছা, এই ধরনের একটা ক্যারেক্টার আছে। আরেকটা ক্যারেক্টার আছে উচ্ছল প্রাণবন্ত একটা মেয়ে, সে খালি স্বপ্নে দেখে তার স্বপ্নের পুরুষ কে হবে, আর মানে কি হবে ওই স্বপ্নের পুরুষকে দেখলে তার ভিতরে কি কি সিমটম আসবে, এই নিয়ে তার মা বাবা সবার সাথে এসে শেয়ার করে, মানে একটা পাগলাটের ধরনের চরিত্র। তো সব মিলিয়ে মনে হয়েছে যে এই ধরনের চরিত্রগুলো আমাদের যে বর্তমান শিল্পীরা আছেন ওদেরকে তো দর্শকরা খুব ভালোভাবেই চিনারা, বিভিন্ন চরিত্রে অভিনয় করেছে। একটু নতুন ধরনের চরিত্র, একটু নতুন মেয়ে হলেই ভালো হবে। হ্যাঁ হ্যাঁ। এবার একটু গানের প্রসঙ্গে আসতে চাই যে চলচ্চিত্রটিতে মোট কতগুলি গান রয়েছে? 6টি গান। এক একটি গান আসলে এক এক ধরনের। আপনি নিশ্চয়ই জানেন যে আমার ছবিগুলোর গানগুলো একটু ভালোই হয় বলে মানুষ বলে আর কি, দর্শক জনপ্রিয়তা পায়, জনপ্রিয়তাও পায়। তো
তো এই ছবিটির বিষয়েও বরাবরই আমি গানের বিষয়ে একটু বেশি চিন্তা ভাবনা করি, বেশি সময় নিয়ে কাজ করি গানগুলো। অলরেডি ইউটিউবে আমি 2টো গান ছেড়েছিলাম, প্রচণ্ডভাবে সাড়া পেয়েছি, লক্ষ লক্ষ দর্শক গানগুলো দেখেছে খুব অল্প সময়ের মাঝে। একটি গান ছিল শুধু তোমাকে চাই, আচ্ছা। ইমরান আর পড়শি গিয়েছে। একটি চটুল গানও দিয়েছি, ওইটাও দর্শক প্রিয়তা পেয়েছে। আরেকটি শুধু অডিও দিয়েছিলাম হৃদয় খানের, দেখছি চেয়ে চেয়ে, এই শিরোনামের একটি গান। পুরো সঙ্গীত পরিচালনায় কে আছেন? পুরো সঙ্গীত পরিচালনায় শওকত আলী ইমন, গানের কথা লিখেছেন কবির বকুল। আমি একটু জানতে চাইবো যে একদম চলচ্চিত্র পরিচালক হিসেবে শুরুটা আপনার কিভাবে হয়েছিল বা আগ্রহী কেন হয়েছিলেন? আমি তখন ঢাকাতে 94-এ আমি এলএলবি করছিলাম তখন। আমার উস্তাদ দেলোয়ার জাহান জন্টুর সম্পর্ক নিয়ে আমার মামা হন, মামা মানে আমার আম্মার আপন চাচাতো ভাই। এলএলবি পরীক্ষার প্রায় মাস 2 আগে, মানে ঢাকাতে এলএলবি করি, মাঝে মাঝে ওনার বাসায় যাই। উনি আমাকে বলে, তুই এক কাজ কর, তুই চলচ্চিত্রে চলে আয়। কয়েকবার বলছে, আমি আসিনি। এরপরে এই পরীক্ষার ঠিক 1 মাস না বা 1.5 মাস আগে উনি আমাকে একদিন জোর করে, তুই কালকা থেকে আমার সাথে কাজ করবি। একদম জোর করে উনি আমাকে এফডিসি নিয়ে গেল। সারাদিন আমি দেখলাম, পরের দিন থেকে কাজ শুরু করলাম। আমি বললাম যে 1.5 মাস পর আমার পরীক্ষা, তুই পরীক্ষা দিস। পরীক্ষার সময় আমাকে আবার ছুটি দিল। মানে একদম জোর করে উনি আমাকে চলচ্চিত্রে নিয়ে আসলো। তারপর তো উনি তখন প্রচণ্ড ব্যস্ত, 5-6টা ছবি বছরে করেন, প্রত্যেক দিনই কাজ, শুটিং, এডিটিং, ডাবিং, একটা না একটা কিছু থাকে। তারপর আর পিছনে ফিরে তাকাইতে হয় নাই, ওনার সাথে অ্যাসিস্ট করে। আরেকটি ঘটনা রয়েছে, যখন অশ্লীলতার যুগ চলে আসলো তখন উনিও ছবি করা বন্ধ করে দিলেন, আমিও চলে গেলাম। আচ্ছা। গিয়ে একটা ব্যবসাও দিলাম। বাংলাদেশের প্রথম ডিজিটাল এডিটিং হাউস দিয়েছিলাম আমি, ওয়ান ফ্রেম এটার নাম ছিল। তখন আমাদের আমার উস্তাদের এক প্রডিউসার খান মুভি ছিল, ওনারা আবার একদিন ডাকলো যে ওনারা ছবি বানাবে। আমাকে বললো যে তুমি ছবি বানাবা। আচ্ছা। আমি বললাম, আমি তো সিনেমা ছাইড়েই দিয়ে আসলাম, 1 বছর হয়ে গেল, কোনা তুমি ছবি বানাবা। তারপর আবার ব্যাক করলাম। সেই চলচ্চিত্রের নাম কি ছিল? সেই চলচ্চিত্রটির নাম ছিল ক্রাইম, যদিও ওইটা ওই নামে রিলিজ হয় নাই। কিন্তু ওই ছবিটা আমার প্রথম ছবি আর হলো না। কারণটা হলো, আমিন খান আর পূর্ণিমা ছিল হিরো। আমিন খান একটি শুটিংয়ে অ্যাক্সিডেন্ট করে পা ভেঙে গিয়েছিল, সে হলি ফ্যামিলিতেই ছিল প্রায় 3 মাসের মতন। এই ফাঁকে আমাকে আরেকজন প্রযোজক বললো যে আমাকে একটু ছবি বানাই দেওয়ার জন্য। কি ছবি? ছবির নাম হলো গাদ্দারি। আচ্ছা। শিল্পী ছিল মান্না, পূর্ণিমা, ওমর সানি হিরো থেকে প্রথম ভিলেন করেছিল ওই ছবিতে। মানে 2 বন্ধু একজনের সাথে গাদ্দারি করবে, গল্পটা এরকম। এই জন্য কোনো খলনায়ক নেই। ওমর সানিকে বললাম যে, মানে অডিয়েন্স যাতে বুঝতে না পারে যে আসলে গাদ্দারিটা কে করবে, দুইজনই তো হিরো। ওমর সানিকে গল্পটা বললাম, ওমর সানি বললো যে রেমুনারেশনটা একটু বেশি চাইলো। ডান। আচ্ছা। তারপর নিয়ে ছবি করলাম। ঈদে রিলিজ হয়েছিল সম্ভবত 2003-এ। তখন 11টা ছবি রিলিজ হয়েছিল। আমি নতুন ডিরেক্টর হিসাবে, মানে সবচেয়ে ব্যবসা সফল 1 নম্বর ছবি হিসাবে স্বীকৃতি পেয়েছিল এই গাদ্দারি ছবিটি। বাহ, চমৎকার। তো বাংলাদেশের প্রেক্ষাপটে এখন বাংলাদেশের যে চলচ্চিত্রের অবস্থাটা কি, আসলে কোন জায়গাটাতে আছে? খুব খারাপ। খুব খারাপ এই অর্থে যে একটি জিনিস হলো, আমাদের এখানে একটু সিস্টেমের একটা সমস্যা হচ্ছে। একটা জিনিস আপনি দেখেন যে সিনেমা হল কাকে বলে। একটা সিনেমা হল কি থাকবে? একটা সিনেমা হল একটা পর্দা থাকবে, একটা প্রজেক্টর মেশিন থাকবে, সিট থাকবে দর্শক বসার জন্য, টিকিট কাউন্টার থাকবে। কিন্তু এখন আর সিনেমা হলগুলোতে এগুলো কিছুই নেই, খালি সিট আছে, এটারে গোডাউন ধরতে পারেন। এই পর্দাটা প্রডিউসারে নিয়ে যেতে হয়, প্রজেক্টর মেশিনটা প্রডিউসারে নিয়ে যেতে হয়। তাহলে তো আপনি যে কোনো একটা টাউন ক্লাবও ছবিটা দেখাইতে পারেন। মানে এখন আমাদের সিনেমাই নাই। মানে সিস্টেমটা এরকম করে দিয়েছে যে সিনেমা হলে যে মেশিনটা, যে প্রজেক্টরটা দিয়ে সিনেমা প্রজেক্ট করবে, এইটার ভাড়া প্রতি
প্রতি সপ্তাহে 10,000-12,000 টাকা ভাড়া দিতে হবে প্রযোজককে। এটা একটা উদ্ভট নিয়ম, আজব নিয়ম। সিনেমা হলের সংজ্ঞাটাই নষ্ট করে ফেলেছে ওরা। যার কারণে যখন আপনি 100 হলে সিনেমা রিলিজ দেবেন, আপনি যদি 10 লাখ টাকা করে ওদেরকে দেন, তাহলে 10 লাখ টাকা কিন্তু মানে এটা আপনাকে একটা মানে বাড়তি খরচ দিতে হচ্ছে। সেই সাথে 100 সিনেমা হলে চললে তো আর আমাদের দেশে টাকা আসে না। আমাদের ছবি আগে 300-400 সিনেমা হলে চলছে। আপনি যদি 200 হলে চালান, 20 লাখ টাকা একটা কোম্পানিকে দিয়ে দিতে হচ্ছে শুধুমাত্র প্রজেক্টর ভাড়া হিসাবে। অথচ অতীতে এগুলো কোনো কিছুই প্রযোজকদের প্রয়োজন হতো না। আরেকটা সমস্যা হলো যে সেই সাথে আবার ওই প্রজেক্টরের মালিককে প্রতি টিকেটে 3 টাকা করে দিয়ে দিতে হচ্ছে। অর্থাৎ প্রতি মাসে প্রায় সিনেমা থেকে কোটি টাকা, মিনিমাম সর্বনিম্ন কোটি টাকা চলে যাচ্ছে অন্যদিকে সিনেমার বাইরের ব্যবসায়ীদের কাছে। আমরা এখনো স্বপ্ন দেখি, আমরা এখনো প্রত্যাশা করি যে বাংলাদেশের চলচ্চিত্র একটা সময় আরো অনেক ভালো কোনো জায়গায় যাবে। অনেক ভালো লাগলো কথা বলে। মিসড কলের জন্য আবার অনেক শুভকামনা রইল। আর আজকে আমাদের আয়োজনে এসেছেন, অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, সেই সাথে আমরাও চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। আমাদের সঙ্গে যোগাযোগের ঠিকানা প্রযোজক শুভ সন্ধ্যা, এনটিভি বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ, কারণ বাজার, ঢাকা 1215। আমাদের ইমেল অ্যাড্রেস shubhosandha@ntvbd.com। প্রিয় দর্শক, এনটিভিতে সম্প্রচারিত সংবাদ ও অন্যান্য সকল অনুষ্ঠান দেখতে লগ ইন করুন www.ntvbd.com-এ। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ সন্ধ্যা।